আমরা এখন অর্গানম পড়াবো। আমরা এর আগে চ্যাপ্টারে আমি মনে হয় বলেছিলাম যে মেন্টালি পেশেন্ট, মানসিক রোগী বা চিত্ত আবেগ সম্বন্ধীয় রোগীদের সাথে কেমন ব্যবহার করতে হবে এবং সঠিক জ্ঞান না থাকলে যে হোমিওপ্যাথি চিকিৎসা তাদের করা যায় না সেটা বলেছিলাম। এবং এছাড়াও বলেছিলাম যে হোমিওপ্যাথি বাদে অন্যান্য বিধানে সঠিক বা স্থায়ী আরোগ্য করা কখনোই সম্ভব নয়। আমরা এখন বলবো 231। 231-এ বলা হচ্ছে বিরামশীল রোগসমূহ বিশেষ আলোচনা। বিরামশীল রোগ, দেখো জ্বরের মধ্যেও কিন্তু বিরামশীল আছে। ইন্টারমিটেন্ট ফেভার বলি না, ইন্টারভেল দিয়ে দিয়ে যে জ্বরগুলি আছে তাকে ইন্টারমিটেন্ট ফেভার বলা হয়। তাহলে সবিরাম, খানিকক্ষণ বিরাম দিয়ে আবার যে রোগগুলির আক্রমণ হয় তাকে আমরা সবিরাম ব্যাধি বলি। যাই হোক, সবিরাম রোগসমূহ বিশেষ আলোচনার জন্য। কি সবিরাম আলোচনা হচ্ছে? তদরূপ যে সকল রোগ নির্দিষ্ট সময়ান্তে পুনঃ পুনঃ দেখা দেয়, যে সমস্ত রোগ, এখানে কিন্তু কোনো রোগের নামকরণ হচ্ছে না। সে দাঁত হতে পারে, হাঁপানি হতে পারে, মাথা পাগল হতে পারে, পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, যে কোনো রোগ নির্দিষ্ট সময় অন্তর পুনঃ পুনঃ আক্রমণ করে বা প্রকাশ পায়। শীতকাল ভালো, বর্ষাকাল হলেই হাঁপানি, আবার গরমকালে বাতের ব্যথা, শীতকালে আর নেই। এইরকম, বা পাগলটা হয়তো কারোর গরমের দিক দিয়ে হয়, অন্য সময় থাকে না। মেন্টালি আবেগটা সাধারণত শীতকালে কারোর হচ্ছে, অন্য সময় থাকে না, বা কারোর গরমের সময় হয়, অন্য সময় থাকে না। বলছে যদরূপ যে সকল রোগ নির্দিষ্ট সময় অন্তে পুনঃ পুনঃ দেখা যায়, যেমন বহু সংখ্যক সবিরাম জ্বর, জ্বরের কথাও বলা হচ্ছে, এবং স্পষ্টই জ্বর নয় অথচ সবিরাম জ্বরগুলির ন্যায় প্রত্যাবর্তনশীল রোগসমূহ, তদ্রূপী আরো কতকগুলি রোগ যাহাদের এক প্রকারের অবস্থা অন্য প্রকারের অবস্থার সহিত পর্যায়ক্রমে অনির্দিষ্ট সময় ব্যবধানে উপস্থিত হয়। বলছে জ্বর নয়, নির্দিষ্টকাল ব্যবধানে রোগের প্রকাশ পায়। এইরকম ধরনের কিছু রোগ আছে, অর্থাৎ আরো কতগুলি রোগ যাদের এক প্রকার অবস্থা অন্য প্রকারের অবস্থার সহিত, মানে এটা কিন্তু যদিও বিরামশীল রোগ তবু পর্যায়ক্রমিক রোগ হিসাবে আমি বলছি পরবর্তী সূত্রে। পর্যায়ক্রমে পর্যায়ক্রমে যখন রোগগুলি আছে, প্রথম যে লক্ষণটা প্রকাশ করলো 3 মাস ভুগলো, তারপরে এমনিতেই ভালো হয়ে গেল, পরবর্তীতে দেখা গেল 6 মাস ভালো থাকার পরে আবার অন্য একটা রোগ আসলো, প্রথম রোগের সাথে সেই রোগের কোনো সম্বন্ধ দেখা যাচ্ছে না, এই জাতীয় ভাবে যে রোগ লক্ষণগুলি প্রকাশ পায় তাকে বলা হয় পর্যায়ক্রমশীল রোগ। তাই বলা হচ্ছে যে যদ্রূপী আরো কতকগুলি রোগ যাদের এক প্রকারের অবস্থা অন্য প্রকারের অবস্থার সহিত, অন্য প্রকার অবস্থার সহিত পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় ব্যবধানে উপস্থিত হয়, অর্থাৎ সবিরাম ভাবে হয় কিন্তু পর্যায়ক্রমে। 232 শেষোক্ত প্রকারের পর্যায়শীল, শেষোক্ত প্রকারের অর্থাৎ প্রথম রোগটা প্রকাশ পেল, কিছুদিন ভালো থাকার পরে অন্য রোগগুলি প্রকাশ পেল, এই জাতীয় পর্যায়শীল রোগ। বলছে শেষোক্ত প্রকারের পর্যায়শীল ব্যাধি সঙ্গের সংখ্যাও অত্যন্ত অধিক। যেমন এই পর্যায়শীল ব্যাধির কথাটা বলতে গেলে তোমাদের একটু বলে দেওয়া ভালো। দেখা গেল সকাল বেলায় গরম হয় আর বিকাল বেলায় মাথার যন্ত্রণা, মাথার যন্ত্রণা আর গরম হয় পর্যায়ক্রমে আসে। আমরা যদি আমাদের ভালোভাবে মেট্রিয়া পড়া থাকে তাহলে আমরা কিন্তু পরিষ্কার মনে করতে পারি যে এটা যেন পটোফাইলামের কথা বলা হচ্ছে। দেখা গেল কতদিন ধরে মাথাটায় প্রচন্ড চাপবোধে ভুগছে রুগীটা, তারপরে একদিন হঠাৎ ঘুম থেকে উঠে প্রচুর প্রস্রাব করলে তার মাথার চাপবোধটা কমে গেল। আমাদের কিন্তু যদি মেট্রিয়া ভালো করে পড়া থাকে তাহলে আমি কিন্তু অ্যালুমিনার কথা মনে করতে পারি। আমরা কিন্তু মেট্রিয়া পড়ার সময় এইরকম পর্যায়ক্রমিক রোগ লক্ষণগুলি কোন মেডিসিনের মধ্যে কি আছে এটা কিন্তু খুঁটে খুঁটে পড়তে হবে এবং মনে রাখতে হবে। তাই বলা হচ্ছে যে পর্যায়শীল ব্যাধি সমূহের সংখ্যা অত্যন্ত অধিক, অনেক আছে আমাদের রোগীদের মধ্যে,
কিন্তু তাহারা সকলেই চিররোগ সমূহের শ্রেণীভুক্ত। এরা কিন্তু চিররোগ সমূহের শ্রেণীভুক্ত, অর্থাৎ ক্রনিক ডিজিজ। এই আজকে হঠাৎ ডায়রিয়া হলো, 3 বার পাতলা পায়খানা করলাম বিকেল বেলায়, আর ডায়রিয়া থাকলো না, মাথার যন্ত্রণা হলো, এই দুটো মিলিয়ে কিন্তু ক্রনিক। এই সকাল বেলায় পাতলা পায়খানা করলো, হয়তো তাৎক্ষণিক আমরা ধারণা করতে পারি মনে হয় কোন রোগ, ইন্ডিভিজুয়াল ডিজিজ। কিন্তু যদি বিকাল বেলায় মাথার যন্ত্রণা হয়, আবার পরের দিন সকালবেলায় উদারময় এবং সন্ধ্যেবেলায় মাথার যন্ত্রণা, এরকম যদি হয়, যেমন আমাদের ক্রোটনটি, শ্বাসকষ্ট, উদারময় এবং চর্মরোগ, 3টে পর্যায়ক্রমিক ভাবে হয়। যদি আমরা এগুলি বই পড়ার সময় ভালো করে মন দিয়ে পড়ে রাখতে পারি, বুঝে রাখতে পারি, তাহলে এই পর্যায়ক্রমিক রোগগুলি কিন্তু পুরাতন রোগের শ্রেণীতে পড়ে। তাহলে পুরাতন রোগের শ্রেণীতে যদি পড়ে, তাহলে এগুলি কিন্তু মাইলমেটিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা কর্তব্য। সাধারণত যারা পরিপুষ্ট সোরারি বিকাশ মাত্র, বলা হচ্ছে এই জাতীয় রোগগুলি পরিপুষ্ট সোরারি বিকাশ মাত্র। বিকাশ মানে প্রকাশিত অবস্থা, এটা কিন্তু সোরার খেলা। কচিত কখনো কখনো উপদংশ বীজের সহিত মিলনে জটিল হইয়া ওঠে। কখনো কখনো উপদংশ, অর্থাৎ আমরা যেটা গনোরিয়া, সিফিলিস, এই জাতীয় দুটো মাইজাম আছে, সিফিলিস বা গনোরিয়া, এই জাতীয় রোগের সাথে মিলন হয়ে অনেক সময় এরা কিন্তু জটিল আকার ধারণ করে। সুতরাং পূর্বোক্ত ক্ষেত্রে সোরাগ্ন ঔষধ দ্বারা এবং শেষোক্ত ক্ষেত্রে চিররোগ সমূহের সম্বন্ধে মত প্রদত্ত উপদেশ অনুযায়ী উপদংশ নাশক ঔষধ সমূহের সহিত পর্যায়ক্রমে আরোগ্য ব্যবহারে আরোগ্য সাধিত হয়। যদি কেস রেকর্ড করে দেখা যায় ওই শরীরে রোগটা জটিল হয়ে গেছে, বা হয়তো সিফিলিটিক মাইজাম আছে আর সোরাও আছে, তাহলে এখানে কিন্তু সোরার সিমটমসে যদি অগ্রাধিকার থাকে, সোরা দিয়ে ট্রিটমেন্ট কিন্তু পূর্ণাঙ্গভাবে করা সম্ভব হবে না। শরিক মেডিসিনের ক্রিয়া খানিকটা শেষ হয়ে যাওয়ার পরে যখন আর উন্নতি হতে থাকবে না, তখন অ্যান্টিসিফিলিটিক মেডিসিন কিন্তু প্রয়োগ করতে হবে, এবং সেটাও কিন্তু অনুমানের উপরে নির্ভর করে নয়। যার কারণে তোমরা অনেক সময় সালফার বা সিফিলিনামের মধ্যে লক্ষ্য করতে পারবা যে সিফিলিটিক ঘটিত দেহেতে যদি আমরা সালফার ব্যবহার করি, তাহলে কিন্তু রোগী মারাত্মক অবস্থা ধারণ করে। সেখানে আগে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন দিয়ে কিছুটা ট্রিটমেন্ট করার পরে অ্যান্টিসরিক মেডিসিন ব্যবহার করতে হয়। এই সমস্ত পদ্ধতি, নিয়ম কানুন, বিধি, এগুলি একমাত্র অর্গাননে জ্ঞান উপলব্ধ না করতে পারলে, জ্ঞান অর্জন করতে না পারলে কখনোই চিকিৎসায় পারদর্শী লাভ করা সম্ভব নয়। আচ্ছা, বলা হচ্ছে তাহলে এই জাতীয় রোগগুলি সেই পর্যায়ক্রমিক রোগ হলেও, যদি পর্যায়শীল রোগ হয়, পর্যায়ক্রমিক এবং পর্যায়শীল রোগ যদি হয়, সেটা আমাদের অ্যান্টিসরিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, এবং তার সাথে যদি আমাদের সিফিলিস অর্থাৎ সিফিলিটিক মাইজাম যদি জড়িত থাকে, তাহলে মধ্যবর্তী অ্যান্টিসিফিলিটিক রেমেডি অর্থাৎ মেডিসিন তাকে দিয়ে ট্রিটমেন্ট করা প্রয়োজন, নতুবা কিন্তু আরোগ্য সম্ভব হবে না। এরা কিন্তু সবই পুরাতন রোগের পর্যায়ভুক্ত। আমরা 233-এ নিয়ে কি বলবো দেখি। বলা হচ্ছে যে সকল রোগে রোগ সূচক অবস্থা অপরিবর্তিত রূপে, মানে যে সকল রোগে রোগগুলি রোগের অবস্থা অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত রূপে রোগী অন্যতায় দৃশ্যত বেশ সুস্থ থাকিলেও প্রায় নির্দিষ্ট সময়ান্তর আবির্ভূত হয় এবং তদ্রূপ নির্দিষ্ট সময় অন্তর্নিহিত হয়। রোগ একই থাকে, সেই শীতকাল হলে বাতে ব্যথা, গরমকালে আর থাকে না। কারোর বর্ষাকাল হলে সেই উদারময় শুরু হয়, আর অন্য সময় থাকে না। সেই গরমকালে একজিমাটা প্রকাশ পায়, আর কোনো সময় থাকে না। রোগ একই থাকে, রোগের পর্যায়শীল নয়, পর্যায়ক্রমে অন্য রোগ নয়, পর্যায়শীল রোগ মানে একই রোগ, সে কিছুদিন ভালো থাকে আবার প্রকাশ পায়, সেই কথা বলা হচ্ছে।
পুনরায় সময়ান্তরে আবির্ভূত হয় এবং তদ্রূপ নির্দিষ্ট সময় অন্তর্নিহিত হয়, নির্দিষ্ট সময় বহিঃপ্রকাশ হয় এবং নির্দিষ্ট সময় অন্তর্নিহিত হয়, তাহারাই আদর্শীভূত বিরামশীল ব্যাধি। আমি যে কথা হয়তো এর আগে কোনো একটা এপিসোডে, একটা আগেই এপিসোডে বলেছিলাম, বিরামশীল, কিছুদিন ভালো থাকলো আবার রোগগুলি আসলো, কিছুদিন ভালো থাকলো আবার রোগের প্রকাশ পেল, একে বলা হয় বিরামশীল ব্যাধি। তাই এই বিরামশীল ব্যাধি যদি অর্থাৎ রোগের লক্ষণ সকল পরিবর্তন হয় না, কিছুদিন ভালো থেকে আবার প্রকাশ পায়, কিছুদিন ভালো থাকে আবার প্রকাশ পায়, এমন ভাবে যদি হয়, এরা কিন্তু আদর্শীভূত বিরামশীল ব্যাধি। স্পষ্টতই জ্বরবিহীন, অর্থাৎ জ্বরের কথা বলা হচ্ছে না, যে সকল রোগ সূচক অবস্থা আবর্তনশীল রূপে নির্দিষ্ট সময়ে যাতায়াত করে, তদরূপ যাহারা জ্বর মুক্ত, যেমন বহুদিন সবিরাম জ্বর, উভয় প্রকারের মধ্যে এরূপ দেখা যায়। জ্বরের ক্ষেত্রেও দেখা যায়, অনেক সময় জলাভূমিতে বাস করলে ওই সেই বর্ষাকাল আসলেই জ্বর হয়, এমন ধরনের অবস্থাও কিন্তু আমরা দেখতে পারি। আবার জ্বর ছাড়া অবস্থাও দেখতে পারি। স্পষ্টতই জ্বরবিহীন রোগসূচক অবস্থা সমূহ, যারা এক সময়ে একজন লোককেই আক্রমণ করে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিজিজ, স্বল্প ব্যাপক বা মহামারী রূপে দেখা যায় না, স্বল্প ব্যাপক বা মহামারী রূপে দেখা যায় না, অর্থাৎ স্পোরাডিক্যাল বা এপিডেমিক রূপে এই জাতীয় রোগগুলি দেখা যায় না, তারা সততই চিররোগ সমূহের শ্রেণীভুক্ত। তাহলে পর্যায়ক্রমিক নয়, বিরামশীল, ইন্টারমিটেন্ট জাতীয় স্ববিরাম টাইপের যে রোগগুলি আসে, তারা আদর্শীভূত পুরাতন রোগের রোগী, এরা কিন্তু চির রোগ বিষ থেকে উৎপন্ন হয়। অধিকাংশ স্থলে সোরা হইতে উৎপন্ন হয়, কদাচিৎ উভয়াংশের সহিত সংক্রমিত হইয়া জটিলতা প্রাপ্ত হয়। এ কথাটা আগের সূত্রে বলা হচ্ছে। কদাচিৎ এরা যদি প্লেন সোরা থাকে তাহলে খুব জটিল হয় না, উভয়াংশের সহিত মিলিত হলে কিন্তু এরা জটিল হয়, এবং পূর্বোক্ত প্রথানুসারে চিকিৎসা দ্বারা কৃতকার্য হওয়া যায়। আগের যে চিকিৎসা পদ্ধতি আমি বলেছি সেইভাবে ট্রিটমেন্ট করলে কিন্তু আরোগ্য লাভ সম্ভব। তথাপি কখনো কখনো তাদের প্রত্যাবর্তনশীলতা সম্পূর্ণরূপে দূরীকরণার্থ মধ্যবর্তী ঔষধ রূপে শক্তিতে পরিণত সিনকোনাত্মক নির্যাসের একটি স্বল্প মাত্রা প্রয়োগ করা প্রয়োজন হয়। অর্থাৎ যে রোগ বিরামশীল, অর্থাৎ সবিরাম জাতীয় যে রোগগুলি কিছুদিন ভালো আছে, আবার কিছুদিন ভালো থাকার পর আবার একই রোগ লক্ষণ প্রকাশ পেল, আবার দেখা গেল আবার কিছুদিন ভালো থেকে আবার প্রকাশ পেল, এই জাতীয় অবস্থা যদি থাকে, তাহলে যখন এই রোগটা থাকে না, তখন মধ্যবর্তী ওষুধ হিসাবে সিনকোনা থেকে ওষুধ তৈরি, যেটা চায়নার একটা বিশেষ ধর্ম স্ববিরাম। তাহলে মধ্যবর্তী ওষুধ হিসাবে কয়েক মাত্রার চায়না যদি আমরা ব্যবহার করি, তাহলে পরবর্তী আক্রমণ কিন্তু হয় না, সেটা জ্বর যুক্ত অবস্থা হোক আর জ্বরবিহীন অবস্থা হোক। তবে নির্বাচিত ওষুধ প্রয়োগ করতে হবে, তার মধ্যবর্তী ওষুধ হিসাবে চায়না ব্যবহার করতে হবে। আর যদি চায়না আমরা ব্যবহার না করি, তাহলে যে মাইজামের সাথে জটিলতা ধারণ করেছে সেই ধরনের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট তাকে করতে হবে। আমরা 235-এ দেখি কি বলে, যে সকল সবিরাম জ্বর স্বল্পব্যাপী এবং মহামারী রূপে প্রভাব বিস্তার করে, অর্থাৎ এপিডেমিক বা স্পোরাডিক্যাল যে জ্বরগুলি আমাদের দেশে অনেক সময় আসে, তাদের সম্বন্ধে যারা স্থানীয় হিসাবে মাত্র জলাভূমিতে দৃষ্ট হয়, তাহাদের সম্বন্ধে নয়। আমরা দেখিতে পাই তাদের প্রত্যেক আক্রমণের দুইটি বিপরীত পর্যায়ক্রমিক অবস্থা আছে, অর্থাৎ জ্বর ট্রিটমেন্ট করার থিওরিটা এখানে বলা হচ্ছে। জ্বর পর্যায়শীল সবিরাম জাতীয় জ্বরগুলিতে আমাদের চিকিৎসা করা, যেগুলি ইন্টারমিটেন্ট ফেভার বা রেমিটেন্ট ফেভার, পুরাতন মাইজমেটিক ফেভার যেগুলি আছে, সেইগুলি ট্রিটমেন্ট করতে গেলে আমাদের যে পদ্ধতি, সেটা কি করে করতে হয়, জ্বরের বর্তমান অনুভূতিমূলক লক্ষণ তো নিতেই হয়, তা বাদে আরো কিছু লক্ষণ নেওয়ার দরকার। সেই লক্ষণগুলি কি? দেখা যায় শীত, তাপ, শীত,
বা শীত তাপ ঘর্ম, এই তিনটে বা বিজড় অবস্থা, শীত অবস্থা, তাপ অবস্থা, ঘর্ম অবস্থা এবং বিজড় অবস্থা, এই চারটে শ্রেণীর মধ্যে, চারটে অবস্থার মধ্যে কোন সময় কোন লক্ষণ সকলের প্রকাশ হয় সেটা কিন্তু আমরা জানতে যদি পারি, বুঝতে যদি পারি, তাহলে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। ওই জন্যই বলা হয় যে হোমিওপ্যাথিতে জ্বর ট্রিটমেন্ট বড় বিদ্যা বুদ্ধির পরিচয়। সাধারণ বিদ্যা বুদ্ধি নিয়ে কিন্তু রেমিটেন্ট ফেভার, ইন্টারমিটেন্ট ফেভার এগুলি কিন্তু ট্রিটমেন্ট করা যায় না। সবসময় রাস্তা দিয়ে ট্রিটমেন্ট করবো হয় না। আমাদের ইগনেশিয়া, লাইকোপোডিয়াম, নাকঝুমিকা, চাইনা অনেক মেডিসিন দিয়ে, ন্যাট্রামিউর অনেক মেডিসিনই কিন্তু জ্বরের জন্য লাগতে পারে। লক্ষণ, শীত অবস্থাটায় কি লক্ষণ প্রকাশ পেল, উত্তাপ অবস্থায় কি লক্ষণ প্রকাশ পেল, ঘর্ম অবস্থায় কি লক্ষণ প্রকাশ পেল, এবং তারপরে যখন জ্বর তার থাকলো না তখন কি লক্ষণ প্রকাশ পায়। কারোর শীতের সময় ঠান্ডা জলের পিপাসা, কারোর শীতের সময় উত্তাপের পিপাসা, কারোর শীত অবস্থায় জামা কাপড় খুলে ফেলে, কেউ উত্তাপ অবস্থায় তার কাঁপুনি শুরু হয় বা কাশি শুরু হয়, কারোর বিজয় অবস্থায় প্রচন্ড দুর্বল বা চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। খুব কঠিন, তাই না? কঠিন, কঠিন তাকেই আমরা সহজ করে নেব। যত পড়াশোনা করব, যত জ্ঞান অর্জন করব, যত স্টাডি করব, তত আমাদের সহজ হবে। বিশেষ শ্রেণী নয়, সরাসরি নয় হইতে তাহাদের জন্য নির্বাচিত ঔষধের সুস্থ শরীরের তদ্রূপ হয় দুইটি সদৃশ্য পর্যায়ক্রমিক অবস্থা উৎপাদন করিবার ক্ষমতা থাকা উচিত। না হয় যতদূর সম্ভব সমলক্ষণ অনুসারে সর্বাপেক্ষা প্রবল, পরিস্ফুট এবং বিশিষ্ট পর্যায়ক্রমিক অবস্থার, শীত অবস্থার, তাপ অবস্থায় বা ঘর্ম অবস্থায় তাদের মধ্যে যেটি আনুষঙ্গিক লক্ষণ সমূহ সর্বাপেক্ষা প্রবল এবং বিশেষত্ব রূপে পূর্ণরূপে প্রকাশ পায়, তাদেরই একটা উপযুক্ত ওষুধ তারপর থেকে বের করে নিতে হবে। কিন্তু রোগীর বিজয় অবস্থার লক্ষণ সমূহ সর্বাপেক্ষা উপযুক্ত যখন জ্বর থাকে না, ইন্টারমিটেন্ট ফেভারে যখন তার জ্বর থাকে না তখন তার কি কষ্ট হয়, একটা শ্রেণী গেল। যখন জ্বর শীত করে আসে তখন তার কি কষ্ট হয়, যখন আর শীত থাকে না, প্রচন্ড তাপ হয়ে যায় গায়ে, তখন তার কি কষ্ট হয়, যখন ঘাম হয় তখন তার কি কষ্ট হয়, এবং যখন তার জ্বর থাকে না তখন তার কি কষ্ট হয়। তবে এখানে বলা হচ্ছে যখন তার জ্বর থাকে না তখন তার কি কষ্ট হয়, সেই কষ্টগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, সেই লক্ষণগুলি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। আর এছাড়া এই তিন অবস্থার মধ্যে যদি কোনো অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ প্রকাশ হতে দেখি সেটাও কিন্তু আমরা গ্রহণ করব। আচ্ছা, সমলক্ষণ সম্পন্ন ঔষধ নির্বাচনে প্রধান সহায়, এইভাবে যদি আমরা লক্ষণগুলি সংগ্রহ করি তাহলে কিন্তু আমরা এই ধরনের রোগীগুলিকে সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারি। আমি দেখেছি যে অ্যান্ড্রোগ্রাফিক স্প্যানিকুলেটা অর্থাৎ কালমেগ 6 দিয়েও জ্বর সারতে, 18 দিনের জ্বর কালমেগ 6 দিয়ে আমি সেরেছিলাম। আমার ছেলে জ্বর হয়েছিল, প্রচন্ড পায়ের জ্বালা, এবং জ্বর যখন তার থাকে না তখন তার জ্বালাটা প্রচন্ড হারে বৃদ্ধি পেত। এবং আমি অ্যান্ড্রোগ্রাফিক স্প্যানিকুলেটা আমার চেম্বারে ছিল না, ও কোনো একটা ওষুধের দোকান থেকে সংগ্রহ করে নিয়ে যে প্রয়োগ করার পরে দেখা গেল 24 ঘন্টার মধ্যে তার জ্বর রেমিশন হয়ে গেল এবং সে ক্রমান্বয়ে আস্তে 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 সুস্থর দিকে পৌঁছে গেল। ঠিক আছে, থাক।